বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা চলছে সে অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য দলের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য এবং একই সঙ্গে দেশবাসীকে মুক্ত করার জন্য দরকার হলে যুদ্ধ করবেন তিনি। ভারতে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষ করে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা মিডিয়াতে এসে যখন কোনো কথা বলছেন অমনি সেই কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। শেখ হাসিনা টেলিফোনে কার সঙ্গে কথা বললেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই মাতামাতি করছে। জনাব আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো কামাল সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিককে, ভারতীয় সাংবাদিক। এটিকে অনেকটা পডকাস্ট, মানে ওনার কোনো ভিডিও ফুটেজ ছিল না, উনি অডিও ফুটেজে কথা বলছেন, ভয়েসে কথা বলেছেন। কিন্তু তার সেই ভয়েস নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে, বেসরকারি মহলে এবং একই সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে। জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাকে কেউ কখনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি, কখনো তিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি। তারপরে ওই চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো গোলগাল হয়ে যায়, হাত উঁচু হয়ে যায়, যাকে তাকে হুমকি ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর স্থির শান্ত। তার বাসভবনটি ধানমন্ডিতে, সরকারি বাসভবন, সেই বাসভবনে সবাই যেতেন, সারা রাত সেখানে মেলা বসত। প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্বগুলো দিতেন, বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়াদি রয়েছে, সেখানে রাজনীতি হোক, অর্থনীতি হোক, যা কিছু দায়িত্ব দিতেন, তিনি সারা রাত জেগে জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতেন এবং সবাই মোরাললেস তার ব্যাপারে খুশি ছিলেন। একদিন দেখলাম যে রাত 2টোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে। এরপর আবার দেখলাম যে তাবলিগ জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন, আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন। তো দল বেঁধে বাসায় যাচ্ছেন এবং কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। তো অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি কারোর প্রতি। তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তো সেখানে নিজেদের বাড়িঘরই বানিয়ে ফেলেছিলেন, সেখানে যেতেন। তো মোরাললেস এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন। সেখানে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি। এটা তার কৌশল হতে পারে, এটা তার বুদ্ধিমত্তা হতে পারে, অথবা তিনি আসলেই সৎ হতে পারেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকগুলো বদনাম মার্কেটে আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তিনি কারওয়ান বাজার থেকে চাঁদা গ্রহণ করেছেন, পুলিশের নিয়োগ বদলিতে তিনি টাকা নিয়েছেন, তার একটা সিন্ডিকেট ছিল এবং তার একজন এপিএ ছিলেন যার কারওয়ান বাজার একটা অফিস ছিল, সেখানে বসে তিনি এরকম লেনদেন করতেন। এই সকল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তা আমাদের দেশের একটা চরিত্র হলো যে মানুষ যখন ক্ষমতাধর থাকে তখন তাকে দেবতার মতো শ্রদ্ধা করে, আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাকে লোকজন যে যেভাবে পারে অপদস্থ করে, অপমান করে এবং তার বিরুদ্ধে বদনাম রটনা করে। এখন জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি অসংখ্য মামলার আসামি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং জনাব কামাল, এই তিনজনের প্রতি জুলাই আগস্ট বিপ্লবের যারা অধিকর্তা তাদের নিদারুণ ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে। জনাব কামাল তিনি যত সুকৌশলে তিনি তার মন্ত্রণালয় চালিয়েছেন তার চেয়েও কৌশল অবলম্বন করে তিনি যেভাবে নিরাপদে ভারতে চলে যেতে পেরেছেন, এটা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা যাকে বলা ব্যতিক্রম ধর্মী উদাহরণ। যে বাংলাদেশে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন
প্রায় সবাই জেলে গেছেন, সবার জীবনই অভিশপ্ত হয়ে পড়েছে, সবাই মার খেয়েছেন। অতীতে আপনি জানেন যে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিএনপির যারা যারা ছিলেন, সেই আব্দুল মতিন থেকে শুরু করে আর অনেকে, এই যে লুৎফুজ্জামান বাবর, আলতাফ চৌধুরী, মানে সবার জীবনই কিন্তু তছনছ হয়ে গেছে। এই একজন ভদ্রলোক, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন আর এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন। জনাব কামাল, তিনি ওই যে সাক্ষাৎকারে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা। তিনি যতদিন মন্ত্রী ছিলেন ততদিন আসলে শীর্ষ মন্ত্রী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন না। তো যখন তাকে পরিচয় করে দেওয়া হলো যে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা, তখন ধরে নেওয়া হচ্ছে যে শেখ হাসিনার ডিজায়ার আছে যে তিনি জনাব কামালকে আওয়ামী লীগের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তিনি টানতে চাচ্ছেন। এখন এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে নিবে, কামাল সাহেব এটা কিভাবে করবে, বা দিল্লি আসলে তাকে চাচ্ছে কিনা, এখানে দিল্লির ইচ্ছায় কিন্তু আওয়ামী লীগের অনেক কিছু হবে। তো এই জিনিসগুলো আমার কাছে প্রথম সিগনিফিক্যান্ট মনে হয়েছে, তাকে সাংবাদিক আওয়ামী লীগের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, জনাব কামাল যে কথাগুলো বলেছেন, তিনি আসলে এভাবে গুছিয়ে যখন মন্ত্রী ছিলেন কখনোই এভাবে কথা বলতে পারেননি। তার একটা অভ্যাস হলো তিনি লাজুক প্রকৃতির, এবং স্বভাবত তিনি কথা কম বলেন এবং যেখানে কথা বলতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করেন। এমনও দেখা গেছে যে তিনি যেখানে কথা বলতে হবে সেই কথা বলা অ্যাভয়েড করার জন্য তিনি হয়তো তার পিএস, এপিএস বা কোনো পুলিশ কর্মকর্তা অথবা তার কোনো পরিচিত সাংবাদিক, তাদেরকে তিনি ব্যবহার করেছেন যে লেটস টক, তা মানে তার প্রতিপক্ষ হোক বা তার সঙ্গে যার নেগোসিয়েশন করা দরকার, তার সঙ্গে কথা বলা দরকার হোক, তিনি সরাসরি আসলে কথা বলা, নেগোসিয়েশন করা, বা আমাদের যে দুটো শব্দ রয়েছে চালাকি করা, ফজলামো করা, এই জিনিসগুলো তার মধ্যে নেই। কামাল সাহেব কথা না বলা মানুষ, তিনি যখন হঠাৎ করে কথা বলেছেন, এই কথা বলার পেছনে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল আছে, দিল্লির গ্রিন সিগন্যাল আছে, এবং তাকে কেন্দ্র করে একটা কিছু হচ্ছে। থার্ডলি যেটা মনে হচ্ছে, তিনি কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে আমি দেখলাম যে তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। তারপর তার কথা ছিল পয়েন্টিভ। তারপর তিনি অনেকগুলো বিষয় খুব সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। অনেকগুলো বিষয় থেকে বলা হয় রিগ্রেট, জিনিসগুলো ভালো নয়, সেই জিনিসগুলো তিনি খুব সুকৌশলে সেগুলোকে মোকাবেলা করেছেন। অনেক বিষয়ে নিজেকে, দলকে রিনোভেট করার চেষ্টা করেছেন, এবং তিনি যে আগামীর একজন নেতা সেটাকে প্রমাণ করার জন্য যে ধরনের কমান্ডিং ভয়েস দরকার, যে ধরনের দূরদর্শী বক্তব্য দরকার, বক্তব্যে তুলে ধরেছেন। কিন্তু আমার কাছে একেবারে সর্বশেষ এই ভিডিওর যে বিষয়টি খুব অ্যালার্মিং মনে হয়েছে, সেটি হলো তিনি বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা চলছে সে অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য, দলের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য, এবং একই সঙ্গে দেশবাসীকে মুক্ত করার জন্য দরকার হলে যুদ্ধ করবেন তিনি।